গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি জেল পুলিশের জন্য যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 11 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকে জিএস এর উপর থেকে 10টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না থেকে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আগে যে ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তো সেগুলো অবশ্যই দেখে নেবে। তো এগুলো কিন্তু তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। অনেকটা বলতে এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি এক্সামের আগে আমরা 50 থেকে 60টা ক্লাস কভার করতে পারি, তো তার মধ্যে থেকেই কিন্তু তোমরা 70% কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি 11 নম্বর ক্লাস জিকেজিএস এর উপর থেকে। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটা কার লেখা? তো যদি কোশ্চেন এইভাবেও দিতে পারে যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি, তো অ্যান্সার হবে বাংলার মাটি বাংলার জল। এই গানটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর পাশাপাশি আমাদের ভারতের যে ন্যাশনাল অ্যান্থেম, ভারতের ন্যাশনাল অ্যানথেম, আচ্ছা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে গুলিয়ে ফেলে ন্যাশনাল অ্যানথেম কোনটা, আরেকটা গুলিয়ে ফেলে ভারতের ভারতের ন্যাশনাল সং কোনটা। তো ভারতের ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং কোনটা? তো ভারতের ন্যাশনাল অ্যানথেম হলো জনগণ মন, জনগণ মন অধিনায়ক। এই গানটা হলো ভারতের ন্যাশনাল অ্যানথেম। এটি লিখেছেন কে? এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এন টেগর এই গানটি লিখেছেন। আর এই গানটি সর্বপ্রথম আর এন টেগর এই গানটি সর্বপ্রথম এই গানটি লিখেছেন, এবং এই গানটা সর্বপ্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? বহুবার কোশ্চেন দিয়েছে, প্রথম গাওয়া হয় কোন অধিবেশন? প্রথম গাওয়া হয় 1911 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এর যে সেশন হয়েছিল, সেশনটা কোথায় হয়েছিল? ক্যালকাটাতে সেশন হয়েছিল। তো ক্যালকাটা অধিবেশনে এই গানটা সর্বপ্রথম গাওয়া হয়। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, এই ক্যালকাটা অধিবেশন 1911 সালে প্রেসিডেন্ট কে ছিল? তো সভাপতি ছিল বিশান নারায়ণ দার। বিশান নারায়ণ দার ছিল প্রেসিডেন্ট। আর যদি কোশ্চেন দেয় ভারতের ন্যাশনাল সং কোনটা, তো ভারতের ন্যাশনাল সং হলো বন্দে মাতরম। এই বন্দে মাতরম গানটা কে লিখেছেন বা কোথা থেকে পাওয়া গিয়েছে? বন্দে মাতরম গানটা পাওয়া গিয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে। এবং এই আনন্দ মঠ উপন্যাসটা কে লিখেছেন? আনন্দ মঠ উপন্যাসটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এবং এখান থেকে কোশ্চেন দেয়, এই বন্দে মাতরম গানটা সর্বপ্রথম গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? প্রথম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো প্রথম গাওয়া হয় 1896 সালে। এবং এটাও গাওয়া হয় কোন অধিবেশন? এটাও কিন্তু ক্যালকাটা অধিবেশনে, ক্যালকাটা সেশনে কিন্তু গাওয়া হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই যে গাওয়া হয়েছিল এই বন্দে মাতরম গানটা, সর্বপ্রথম গানটা কে গেয়েছিলেন? প্রথম গেয়েছিলেন কে? তো প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এন টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর গানটা প্রথম গেয়েছিলেন। আরেকটা কোশ্চেন দেবে, এই যে 1896 সালের যে এখানে অধিবেশন হয়েছিল ক্যালকাটা অধিবেশন, এই ক্যালকাটা অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো প্রেসিডেন্ট ছিলেন কে? প্রেসিডেন্ট ছিলেন রাহিমতুল্লাহ সায়ানি। এম রাহিমতুল্লাহ এম রাহিমতুল্লাহ সায়ানি। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো। এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের পিএসসির এক্সামেই কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ন্যাশনাল অ্যানথেমের পাশাপাশি কোন দেশের ন্যাশনাল অ্যানথেম তিনি লিখেছেন? তো মাথায় রাখবে, ইনি ভারতের পাশাপাশি বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম লিখেছেন। বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেমটা কি? বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম হলো আমার সোনার বাংলা।
কিছুদিন পরে বিশ্বকাপ শুরু হবে, টি-20 বিশ্বকাপ। সেই টি-20 বিশ্বকাপে কিন্তু যে যে দল খেলে সেই দলের কিন্তু ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয় খেলার শুরুতে। তো তখন শুনে নেবে, যদি শুনে না থাকো, যে বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম কি। বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম হলো আমার সোনার বাংলা। সেটা কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই কিন্তু ন্যাশনাল অ্যানথেম লিখেছেন। আর এখানে এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হলো, এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, প্রতিটা ক্লাসেই বলা হয়, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। আর এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হলো, প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু তোমাদের অলরেডি এর আগে যে সমস্ত এক্সাম হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন এসেছে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। আর পিডিএফ কোনগুলো ডাউনলোড করতে পারবে? শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো টেলিগ্রাম লিংক দেওয়া আছে, @theLearningExpertSD, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের লিংক প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ, যে ক্লাসগুলো অলরেডি আগে হয়ে গেছে, আজ যে ক্লাসটা দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ ও একক পাওয়া যায়? তো নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়, আর নিউটনের কোন সূত্র থেকে জাড্য ধর্মের পরিচয় পাওয়া যায়, পদার্থের জাড্য ধর্ম সম্বন্ধে জানা যায়? এই দুটো কিন্তু আমি এর আগের দিনের ক্লাসে কিংবা তার আগের দিনের ক্লাসে সম্ভবত করিয়েছিলাম। আশা করি প্রত্যেকে ক্লাস দেখেছো। তো এখান থেকে আরো একবার রিপিট করাবো এই নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রে কি বলা আছে। তার আগে জেনে নাও অ্যান্সার হবে কি। অ্যান্সার হবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি, আর জাড্য ধর্মের পরিমাপ করতে পারি নিউটনের প্রথম সূত্র থেকে। এবার এখানে দেখো নিউটনের প্রথম সূত্রে কি বলা আছে। প্রথম সূত্রে বলা আছে, ভালোভাবে কেয়ারফুলি শুনবে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো নিউটনের প্রথম সূত্রে, এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, কিন্তু পড়ে এসেছি 9-10-এ পড়ে এসেছি। তো প্রথম সূত্রে বলা আছে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় সে গতিশীল থাকবে। এবং প্রথম সূত্র থেকে জাড্য ধর্মের সূত্র কিন্তু পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন কিন্তু সেই দিকেই হবে। আর দ্বিতীয় সূত্রে থেকে কি পাওয়া যায়? কোশ্চেনে যেটা ছিল, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ এবং বলের একক পাওয়া যায়। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানা যায়? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত কিন্তু প্রতিক্রিয়া আছে। এটাই হলো নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। চলে আসো পরের কোশ্চেন। তরল ধাতু হিসেবে পরিচিত কোনটি? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। দুটো কোশ্চেন এখান থেকে থাকে, একটা হয় তরল ধাতু হিসেবে পরিচিত কোনটা, আরেকটা কোশ্চেন দেয় যে ঘরের তাপমাত্রায় তরল অধাতু কোনটা। আরেকটা কোশ্চেন কি বললাম? ঘরের তাপমাত্রায়, ঘরের টেম্পারেচারে, ঘরের তাপমাত্রায় তরল অধাতু, ঘরের তাপমাত্রায় তরল অধাতু কোনটি? তো ঘরের টেম্পারেচারে তরল ধাতু কোনটা? তরল ধাতু হলো পারদ। সেই কারণে থার্মোমিটারে কিন্তু পারদকে ইউজ করা হয় এবং পারদ কিন্তু তাপের সুপরিবাহী, সেই কারণে থার্মোমিটারে আমরা পারদকে ইউজ করি। আর যদি কোশ্চেন দেয় যে একমাত্র অধাতু যেটা ঘরের তাপমাত্রায় তরল থাকে, সেটা কি? সেটা হলো ব্রোমিন। দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু এক্সামে বহুবার রিপিট হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলের অবস্থান কোথায়? তো পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌল থাকে 16 নাম্বার গ্রুপে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো চ্যালকোজেন মৌলগুলো কি কি? চ্যালকোজেন মৌল হলো অক্সিজেন, অক্সিজেন হলো চ্যালকোজেন মৌল, তার রাসায়নিক সংকেত হলো কি? ও। অক্সিজেন ছাড়া হলো সালফার, সালফার দেখবে 16 নম্বর গ্রুপে কিন্তু এইগুলো আছে, অক্সিজেন আছে, সালফার আছে, আছে সেলেনিয়াম, সেলেনিয়াম, সেলেনিয়ামের রাসায়নিক সংকেত হলো Se, আছে টেলুরিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়ামের সংকেত হলো Te, আর আছে পোলোনিয়াম।
আছে কি পোলোনিয়াম। পোলোনিয়ামের রাসায়নিক সংকেত কি PO। তো চ্যালকোজেন মৌল কি কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। অক্সিজেনটা মোস্ট ইম্পর্টেন্ট, অক্সিজেনটা মাথায় রাখবে। কোশ্চেন দেয় এর মধ্যে কোনটা চ্যালকোজেন মৌল, তো অপশানে কিন্তু অক্সিজেন থাকে, তো অক্সিজেনের নামটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। তো চ্যালকোজেন মৌল কত নম্বর গ্রুপে থাকে? চ্যালকোজেন মৌল থাকে 16 নাম্বার গ্রুপে। এবার এখান থেকে আরো দুটো কোশ্চেন রিলেট করাবো। একটা হলো নোবেল গ্যাস। নোবেল গ্যাস কত নম্বর গ্রুপে থাকে? নোবেল গ্যাস থাকে 18 নাম্বার গ্রুপ। 18 নম্বর গ্রুপে আধুনিক পর্যায় সারণীতে কোন গ্যাসগুলো রাখা হয়েছে? রাখা হয়েছে নোবেল গ্যাস। তো কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা নোবেল গ্যাস বা এর মধ্যে কোনটি নোবেল গ্যাস নয়, বা আধুনিক পর্যায় সারণীতে কতগুলো নোবেল গ্যাস আছে? তো আধুনিক পর্যায় সারণীতে 7টি নোবেল গ্যাস আছে। তো সেই 7টা নোবেল গ্যাস কি কি? 7টা নোবেল গ্যাস হলো হিলিয়াম। আচ্ছা, আমি এখানে সংকেতগুলো লিখছি, আশা করি তোমরা প্রত্যেকে জানো। হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন মানে KR, জেনন XE, রেডন RN, আর হলো ওগানেসন, তার সংকেত হলো OG। তো এই 7টা, 3টে 2টো 5টা 6টা 7টা, তো এই 7টা হলো নোবেল গ্যাস। তো কোশ্চেন দেয় নোবেল গ্যাসের সংখ্যা কটা? আধুনিক পর্যায় সারণীতে 7টা নোবেল গ্যাস। 7টা নোবেল গ্যাস কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানেসন। আরেকটা কোশ্চেন দেয় যে হ্যালোজেন মৌল কোন শ্রেণীতে থাকে আধুনিক পর্যায় সারণীতে? তো আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে থাকে কি? হ্যালোজেন মৌল। কি মৌল? হ্যালোজেন মৌল। তো এই হ্যালোজেন মৌলগুলো কি কি? এদের উদাহরণ কি হ্যালোজেন মৌল? হ্যালোজেন মৌল হলো ফ্লুরিন F, ক্লোরিন Cl, Br মানে ব্রোমিন, FCl, Bri, I ফর হলো আয়োডিন, এবং আরেকটা হলো হ্যালোজেন মৌল। 5টা হ্যালোজেন মৌল আছে। আরেকটা হলো কি? অ্যাস্টাটিন। এখানে নাম লিখে দিলাম অ্যাস্টাটিন। এর সংকেত কি? এর সংকেত হলো AT হলো এর সংকেত। তাহলে হ্যালোজেন মৌলগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন। এগুলো কিন্তু এক্সামে এসছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। চিংড়ির গমন অঙ্গের নাম কি? তো চিংড়ির গমন অঙ্গ হলো পিলিওপড। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চিংড়ি ছাড়া এখানে আরো কিছু প্রাণীর গমন অঙ্গ এখান থেকে তোমাদের রিলেট করবো, যদিও এগুলো অলরেডি আগে পড়ানো হয়ে গেছে, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তাই এখান থেকে আরো আরেকবার রিভিশন হয়ে যাবে। যেমন অ্যামিবা। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপদ, হলো অ্যামিবার গমন অঙ্গের নাম। কেঁচোর গমন অঙ্গের নাম কি? কেঁচোর গমন অঙ্গের নাম হলো সিটা। সিটা হলো কেঁচোর গমন অঙ্গের নাম, বা অনেক বইতে থাকে সিটি। সিটি বা সিটা হলো কেঁচোর গমন অঙ্গের নাম। ঝিনুকের গমন অঙ্গের নাম কি? ঝিনুক বা ঝিমনুক জাতীয় কি আছে? শামুক। তো ঝিনুক এবং শামুক এদের গমন অঙ্গের নাম কি? এদের গমন অঙ্গের নাম হলো মাংসল পদ, হলো এদের গমন অঙ্গের নাম। কোশ্চেন দেবে তোমাদের তারা মাছের গমন অঙ্গের নাম কি? তারা মাছ। তো স্টারফিশের গমন অঙ্গের নাম হলো টিউব ফিড। টিউব ফিড হলো স্টারফিশের গমন অঙ্গের নাম। এখান থেকে পরে রিলেট করো প্যারামিসিয়াম। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামিসিয়াম। তো প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম হলো সিলিয়া। সিলিয়া হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম। কোশ্চেন দেবে যে জোঁকের গমন অঙ্গের নাম কি? তো জোঁকের গমন অঙ্গ হলো চোষক অঙ্গ। চোষক অঙ্গের মাধ্যমে জোঁক কিন্তু গমন করে, তো জোঁকের গমনাঙ্গ হলো চোষক অঙ্গ। কোশ্চেন দেবে ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? ইউগ্লিনা। তো ইউগ্লিনার গমনাঙ্গের নাম হলো ফ্লাজেলা। ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গের নাম। আর লাস্ট আরেকটা মনে রাখবে, সেটা হলো হাইড্রা। হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমন অঙ্গের নাম হলো কোর্সিকা। তো এই যেগুলো এখান থেকে করালাম প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু মাথায় রাখতে হবে। অ্যামিবা, ক্ষণপদ, কেঁচোর, সিটি,
ঝিনুকের মাংসলতা, তারা মাছের টিউপিড, প্যারামিসিয়াম সিলিয়া, জোকের চোষক অঙ্গ, ইউগ্লিনার ফ্লাজেলা, আর হাইড্রার হলো কোর্চিকা, আর চিংড়ির গমনাঙ্গের নাম হলো কি পিলিওপড। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই সবকিছুরই জিকে জিএস কিন্তু এই ক্লাসের মধ্যেই কভার করানো হবে। এছাড়া বাদবাকি যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিনগুলো প্রোভাইড করা বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই আমাদের প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে যে আমরা এই ব্যাচে যুক্ত হতে চাই। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কল, নর্মাল কল করবে না এই নাম্বারে, তাহলে কিন্তু সেই পার্সনকে ব্লক করে দেওয়া হবে। এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই দিয়ে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নিয়ে সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এন্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া বাকি সমস্ত এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস, তার জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু এই চ্যানেলটা নতুন চ্যানেল, তাই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। এবং প্রত্যেককে বলবো, যেহেতু নতুন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই চ্যানেলকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনটা সেট করে রাখবে। এবং দুটো চ্যানেলে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে দুটো চ্যানেল থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটিতে রেসার পিন পাওয়া যায়? তো রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ধুতুরা গাছের পাতা থেকে কি পাওয়া যায়? ধুতুরার পাতা। তো ধুতুরা গাছের পাতা থেকে পাওয়া যায় ডাটুরিন, ডাটুরিন পাওয়া যায়। আর এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে কুইনাইন পাওয়া যায় কিসের থেকে? কুইনাইন, কুইনাইন। তো কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছ থেকে। সিংকোনা গাছ, সিংকোনা গাছের কি? সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছের ছাল থেকে আমরা পাই কি? কুইনাইন। কুইনাইন কিসের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? কুইনাইন ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় কি? কুইনাইন। চলে আসো পরের কোশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এনএডিপি, এনএডিপির অনেক কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে এনএডিপির ফুল ফর্ম কি? তো এনএডিপির ফুল ফর্ম হলো নিকোটিনামাইড। এনএডিপির ফুল ফর্ম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড ফসফেট। N for nicotinamide, A for adenine, D for dinucleotide, P for phosphate। অনেক সময় এক্সামে ফুল ফর্ম দেবে, মাথায় রাখবে। এছাড়া এনএডিপি থেকে আরেকটা মাথায় রাখবে, এনএডিপি কি? এনএডিপি হলো হিল বিকারক। তো কোশ্চেন দেবে এর মধ্যে কোনটি হিল বিকারক? তো অ্যান্সার হবে কি? এনএডিপি হলো হিল বিকারক। চলে আসো পরবর্তী কোশ্চেন, মিল দেখাও। এখানে কিছু ঐতিহাসিক সৌধ, স্মৃতিসৌধ আছে এবং তাদের অবস্থান, সেগুলো কোথায় অবস্থান আছে সেটা কিন্তু এখান থেকে ম্যাচ করতে হবে। তো এখান থেকে দেখো ইজি ইজি আছে। মান মন্দির, মান মন্দির কোথায় অবস্থিত? মান মন্দির অবস্থিত গোয়ালিয়রে।
তারপর এখান থেকে দেখো যে মাউন্ট গিরনার অবস্থিত গুজরাটে। গুজরাটের কোথায়? গুজরাটের জুনাগড়ে অবস্থিত মাউন্ট গিরনার। পঞ্চমহল কোথায় অবস্থিত? পঞ্চমহল অবস্থিত ফতেপুর সিক্রিতে অবস্থিত পঞ্চমহল। আর এখান থেকে দেখো যন্তর মন্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে যন্তর মন্তর অবস্থিত। তো এখান থেকে কোন অপশন হচ্ছে? দেখো এর সাথে 4 নম্বর রিলেট হচ্ছে কোনটা? এর সাথে এখানে 1, তো অপশনে কেটে গেল। এর সাথে 4 এটা হতে পারে, এর সাথে 1 এটাও কেটে গেল, এর সাথে 4। তারপরে দেখো বি এর সাথে ম্যাচ হচ্ছে কোনটা? 3, বি এর সাথে 3 এখানে ঠিক আছে, এখানে 1 তো এটাও কেটে গেল, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কানাডার রাষ্ট্র প্রতীক? তো কানাডার রাষ্ট্র প্রতীক হলো, জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, ম্যাপেল পাতা হলো কানাডার রাষ্ট্র প্রতীক। কানাডার ম্যাপ তোমরা যদি দেখে থাকো দেখবে কানাডার ম্যাপে যে পাতাটার ছবি আছে সেটা কিসের পাতা? সেটা হলো ম্যাপেল পাতা। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। এখানে কানাডার প্রসঙ্গ যেহেতু আসছে, তো কানাডার থেকে রিলেট করো, কানাডার ক্যাপিটাল কি? কানাডার ক্যাপিটাল হলো ওট্টাওয়া। ওট্টাওয়া হলো কানাডার ক্যাপিটাল। কানাডার কারেন্সি কি? কানাডার কারেন্সি হলো কানাডিয়ান ডলার, হলো কানাডার কারেন্সি। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে কানাডার কিন্তু নিউলি প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তো কানাডার প্রাইম মিনিস্টার কি? জাস্টিন ট্রুডেও। চলে আসো পরের কোশ্চেন, বাটারফ্লাই স্টক কিসের সাথে সম্পর্কিত? তো বাটারফ্লাই স্টক এটা সম্পর্কিত সাঁতারের সাথে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া সাঁতারের সাথে যুক্ত অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো ফ্রি স্টাইল সাঁতার আছে ব্যাক স্টক আছে, ব্রেস্ট স্টক আছে, লেন আরেকটা মাথায় রাখবে পুন। তো ফ্রি স্টাইল, ব্যাক স্টক, ব্রেস্ট স্টক, লেন, পুন, আরেকটা কি? আরেকটা হলো বাটারফ্লাই স্টক। এগুলো প্রত্যেকটা সাঁতার খেলার সাথে সম্পর্কিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বহুবার পড়িয়েছি, এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর ফুল ফর্ম, এর ইস্টাবলিশ কবে হয়? এক্সাক্ট ডেট কিন্তু মনে রাখতে বলেছিলাম। এর ইস্টাবলিশ হয় 24 অক্টোবর 1945 সালে এর ইস্টাবলিশ হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউএনওর হেডকোয়ার্টার এক্ষুনি বললাম, এটা অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক কোথায় অবস্থিত? ইউএসএ তে অবস্থিত, আমেরিকাতে অবস্থিত। কোশ্চেন দেবে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন অ্যান্টোনিও গুটরেস। অ্যান্টোনিও গুটরেস এখন বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন করিয়ে দিই যে ইউনাইটেড নেশন এই যে এটা যে অর্গানাইজেশন, এটার মধ্যে কটা ভাগ আছে? তো ইউনাইটেড নেশনের ভাগ কটা? 6টি ভাগ। এই 6টা ভাগ কি কি? 6টা ভাগ এখান থেকে ভালোভাবে দেখো। ইউনাইটেড নেশন, আমি শর্ট ফর্ম লিখছি, ফুল ফর্ম তোমরা লিখে নেবে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউএনজিএ। এরপর আছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি। এরপর হলো ইউনাইটেড নেশন ইএসসি, ইউনাইটেড নেশন ইকোনমিক সোশ্যাল কাউন্সিল। এরপর হলো ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। এরপর হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর লাস্ট হলো ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট, তাহলে ইউনাইটেড নেশনের কটা ভাগ? ইউনাইটেড নেশনের 6টা ভাগ। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, আইসিজে অ্যান্ড সেক্রেটারিয়েট। এই 6টার মধ্যে 5টা, যে 5টাতে আমি টিক মার্ক করছি, এই 5টার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। শুধুমাত্র আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে নয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগে অবস্থিত। দা হেগ কোন দেশে পড়ে? নেদারল্যান্ড।
তো নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। এখান থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এইটাকে একটুখানি ডিসকাস করব ডিটেলসে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল থেকে যে কোশ্চেনটা বহুবার দিয়েছে, বা তোমাদের রিসেন্টলি যে পিএসসির ফুড এসআইয়ের এক্সাম হয়েছে সেখানেও কিন্তু কোশ্চেন দিয়েছিল যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কতজন? টোটাল মেম্বার 15 জন। এই 15 জন মেম্বার দুটো ভাগে বিভক্ত, অর্থাৎ স্থায়ী সদস্য, আরেকটা হলো অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য। তো অস্থায়ী সদস্যের সংখ্যা কটা? অস্থায়ী সদস্যের সংখ্যা 10টা। তাহলে স্থায়ী সদস্যের সংখ্যা কজন হবে? স্থায়ী সদস্যের সংখ্যা হবে 5 জন। এই অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়, 2 বছর পরে পরে অস্থায়ী সদস্য কিন্তু চেঞ্জ হয়। কিন্তু 5টা যে এখানে পার্মানেন্ট মেম্বার আছে, এই পার্মানেন্ট মেম্বার কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তো এখান থেকে মাথায় রাখতে হবে 5টা পার্মানেন্ট মেম্বার কারা কারা। তো সবার প্রথমে আমেরিকা, ইউএসএ, এর পর হলো ইউকের সাথে রিলেট করো ফ্রান্স, এই দুটো ইউরোপিয়ান কান্ট্রি। তারপরে চলে আসো তোমরা এইদিকে এশিয়ান কান্ট্রিতে। তো এশিয়ার মধ্যে আছে রাশিয়া, যদিও রাশিয়ার ক্যাপিটাল কিন্তু ইউরোপের মধ্যে পড়ে, রাশিয়া। আর এদিকে হলো চায়না। তো এই 5টা কান্ট্রি হলো স্থায়ী মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। তাই এদের একটা স্পেশাল পাওয়ার আছে, সেটা কি? সেটা হলো ভেটো পাওয়ার। তো এখান থেকে এইভাবে কোশ্চেন দেবে যে এর মধ্যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কোনটি স্থায়ী সদস্য নয়। তো 5 জনের নাম যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। এখানে আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রুদ্রসাগর হ্রদ রামসার সাইটটা কোন রাজ্যে অবস্থিত? তো রুদ্রসাগর হ্রদ রামসার সাইটটা এটা অবস্থিত নর্থ ইস্ট সাইড। নর্থ ইস্ট সাইডে একটাই রাজ্য আছে এখানে দেওয়া, সেটা হবে ত্রিপুরা। তো ত্রিপুরা রাজ্যে অবস্থিত রুদ্রসাগর রামসার সাইট। এখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে ভারতে এখনো আজকের দিন পর্যন্ত রামসার সাইট রামসার সাইট কটা? তো আজকে মে মাস অনুযায়ী আমি বলছি, এর পরবর্তীতে যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু গুগল থেকে আপডেট করে নেবে, এবং রেগুলার বেসিস যদি ক্লাস দেখো তোমরা, তো আমরা কিন্তু ক্লাসেই সেটা আপডেট করিয়ে দেবো। তো এখান থেকে দেখো এখনো আজ মে মাস পর্যন্ত টোটাল রামসার সাইটের সংখ্যা কটা? টোটাল রামসার সাইটের সংখ্যা হলো ভারতে এখনো 80টা রামসার সাইট। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে টোটাল রামসার সাইট কটা আছে? তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল রামসার সাইটের সংখ্যা হলো 2টো রামসার সাইট। তো এই 2টো রামসার সাইট কি কি? তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো এই দুটো কিন্তু অবশ্যই নাম জানতে হবে। তো এই দুটো কি কি? এই দুটো হলো পূর্ব পূর্ব কলকাতা জলভূমি, পূর্ব কলকাতা জলাভূমি, আর একটা হলো সুন্দরবন জলাভূমি। সুন্দরবন জলাভূমি। তো এই দুটো হলো ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট। আর এই যে রামসার সাইট নামটা বলছি, এটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে, কোন শহরের নাম অনুসারে? তো এটা রামসার শহরের নাম অনুসারে। তো সেটা কোন দেশের রামসার শহর? তো সেটা হলো ইরানের রামসার শহর। এটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল যে রামসার শহরটা কোন দেশে অবস্থিত। রামসার সাইটে যে রামসার শব্দটা নেওয়া হয়েছে, তো এটা অবস্থিত, রামসার শহরটা অবস্থিত ইরানে। চলে আসো পরের কোশ্চেন। সারিস্কা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো সারিস্কা ব্যাঘ্র প্রকল্প এটা অবস্থিত রাজস্থানে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলোর সাথে আমি যদি ব্যাঘ্র প্রকল্প রিলেট করাই, তো আর কেরালায় কোন টাইগার রিজার্ভ আছে? কেরালায় আছে পেরিয়ার ব্যাঘ্র প্রকল্প, পেরিয়ার টাইগার রিজার্ভ। পেরিয়ার টাইগার রিজার্ভ অবস্থিত কেরালায়। ছত্তিশগড়ে কি অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ। আর বিহারে অবস্থিত কি? বিহারে অবস্থিত বাল্মীকি টাইগার রিজার্ভ। আচ্ছা, টাইগার রিজার্ভের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে রিলেট করো দুটো কোশ্চেন, যে বর্তমানে ভারতের টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কটা? টোটাল টাইগার রিজার্ভ টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কটা?
তো টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা হলো, টোটাল টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, ভারতে এখন বর্তমানে টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কটা? টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা হলো 54টা। তাহলে 54তম যে টাইগার রিজার্ভ, 54th যে টাইগার রিজার্ভ, তার নাম কি, সেটা কোথায় গড়ে উঠেছে? সেটা গড়ে উঠেছে মধ্যপ্রদেশে। তার নাম কি? তার নাম হলো বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর 54তম পরে 55তম টাইগার রিজার্ভ কোথায় তৈরি হতে চলেছে? এটা কিন্তু এখনো তৈরি হয়নি, এটাও তৈরি হতে চলেছে, মাথায় রাখবে, এটা তৈরি হতে চলেছে রাজস্থানে। রাজস্থানে এটা তৈরি হতে চলেছে এবং এর নাম কি হবে? এর নাম হবে ঢোলপুর, ঢোলপুর কারুলি, কারাউলি, ঢোলপুর কারাউলি, ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ, ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ। এটা কিন্তু রাজস্থানে 55তম টাইগার রিজার্ভ হিসাবে তৈরি হতে চলেছে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এটা কবে পালন করা হয়? তো এটা পালন করা হয় 31 মেতে, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালন করা হয়। তো এই বছর 2024 সালে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এর থিম কি ছিল? এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো থিম ছিল প্রোটেক্টিং চিলড্রেন, প্রোটেক্টিং children from tobacco, protecting children from tobacco industry interference, tobacco industry interference। তো এটা ছিল 2024-এর থিম। এখান থেকে রিলেট করো বাকি যে ডেটগুলো আছে। 24শে মার্চ কি পালন করা হয়? পালন করা হয় বিশ্ব টিবি দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিবি ডে, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালন করা হয় 24 মার্চে। 12 মেতে কি পালন করা হয়? 12 মেতে পালন করা হয় ইন্টারন্যাশনাল নার্সেস ডে, ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করা হয় 12 মেতে। আর 10 জানুয়ারিতে কি পালন করা হয়? 10 জানুয়ারিতে পালন করা হয় বিশ্ব হিন্দি দিবস, ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় কি কোন তারিখে? 10 জানুয়ারিতে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। চলে আসো পরের কোশ্চেন, ব্যাটম্যান চরিত্রটিকে কে সৃষ্টি করেছিলেন? তো ব্যাটম্যান চরিত্রটাকে সৃষ্টি করেছিলেন বিল ফিঙ্গার, ব্যাটম্যান চরিত্রটাকে সৃষ্টি করেছিলেন। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। ইয়ান ফ্লেমিং ইনি কোন চরিত্র সৃষ্টি করেছিলেন? তো ইনি সৃষ্টি করেছিলেন জেমস বন্ড। এগুলো কিন্তু একদম ফেমাস চরিত্র। এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামের কথা আমি বলছি, যারা তোমাদের মধ্যে অনেকেই পিএসসি এর এক্সাম দেবে, পিএসসি মিসলেনিয়াসের কিন্তু ফেভারিট কোশ্চেন হলো এই টাইপের কোশ্চেন। তো জেমস বন্ডের চরিত্রটি কে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন ইয়ান ফ্লেমিং। ওয়াল্টার ডিজনি ইনি যে ক্যারেক্টারটা তৈরি করেছেন সেটা হলো মিকি মাউস। আশা করি ছোটবেলায় তোমরা কার্টুন চরিত্র দেখেছো, কার্টুন ক্যারেক্টার, যেখানে মিকি মাউস নামে একটা কার্টুন হতো। তো সেই মিকি মাউসের ক্যারেক্টার তৈরি করেছে কে? ওয়াল্টার ডিজনি, এবং সেই চ্যানেলের নামও ছিল কিন্তু ডিজনি। লি ফক থেকে রিলেট করো, লি ফক কোন ক্যারেক্টার তৈরি করেছেন? তো ইনি তৈরি করেছেন অরণ্য দেব ক্যারেক্টার তিনি তৈরি করেছেন। চলে আসো পরবর্তী কোশ্চেনে, যাত্রা কোন রাজ্যের লোক উৎসব? তো যাত্রা হলো আমাদের পশ্চিমবঙ্গের একটা লোক উৎসব। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া পশ্চিমবঙ্গের আদার্স যে লোক উৎসব আছে তার মধ্যে হলো বাউল গান, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের লোক উৎসব। যাত্রা সেটা এক্ষুনি বললাম। আছে কীর্তন, কীর্তন এটাও কিন্তু লোক উৎসব। গম্ভীরা, গম্ভীরা এটাও কিন্তু হলো পশ্চিমবঙ্গের লোক উৎসব। চলে আসো পরের কোশ্চেনে, বিল্ড খবরের কাগজটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া না রাশিয়া? তো বিল্ড নামক যে খবরের কাগজ এটা
প্রকাশিত হয় জার্মান থেকে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পাকিস্তানের যে নিউজ পেপার, পাকিস্তানের নিউজ পেপার হলো কি ডন। ডন নিউজ পেপারটা হলো পাকিস্তানের। ইন্দোনেশিয়ার নিউজ পেপারটা হলো মেরডেকা। মিরডেকা বা মেরডেকা হলো ইন্দোনেশিয়ার নিউজ পেপার। আর রাশিয়ার নিউজ পেপার কি প্রভাদা। প্রভাদা প্রভাদা হলো রাশিয়ার নিউজ পেপার। আচ্ছা, এখানে নিউজ পেপারের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে তিনটে কোশ্চেন তোমাদের করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন দেবে ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার, ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার। একটা এক্সামে দিয়েছিল রিসেন্টলি, দেখছিলাম আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটতে ঘেটতে, সেখানে কোশ্চেন দিয়েছিল ইন্ডিয়াস ফার্স্ট ইংলিশ নিউজ পেপার, ইন্ডিয়াস ফার্স্ট ইংলিশ নিউজ পেপার। তো ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার দিক আর ইন্ডিয়াস ফার্স্ট ইংলিশ নিউজ পেপার দিক, অ্যান্সার একটাই হবে। সেটা কি? সেটা হলো হিক্সের প্রকাশিত, হিক্সের প্রকাশিত বেঙ্গল গেজেট। হিক্সের প্রকাশিত, তার নাম কি বেঙ্গল গেজেট। বেঙ্গল নাম শুনে ভেবো না, এই পত্রিকাটা বাংলায় লেখা হয়। তো হিক্সের প্রকাশিত বেঙ্গল গেজেট ছিল কিন্তু ভারতের প্রথম নিউজ পেপার, যেটা প্রকাশিত হয়, যেহেতু প্রথম প্রকাশিত সাল মনে রাখতে হবে, তো যেটা প্রকাশিত হয় 1780 সালে। এছাড়া সেকেন্ড কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো প্রথম বাংলা নিউজ পেপার, ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন ইন্ডিয়া। ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন ইন্ডিয়া, ভারতের প্রথম বাংলা নিউজ পেপার নাম কি? তার নাম হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ হলো বাংলার প্রথম ভারতের প্রথম বেঙ্গলি নিউজ পেপার। তো এটা কবে প্রকাশিত হয় এর সালটাও মনে রাখতে হবে, 1818 সালে এটা প্রকাশিত হয়। তো আর এই দুটো যে পত্রিকা, এ দুটো কিন্তু উইকলি পত্রিকা ছিল, অর্থাৎ সাপ্তাহিক পত্রিকা ছিল। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ফার্স্ট বেঙ্গলি ডেলি নিউজ পেপার, ফার্স্ট বেঙ্গলি ডেলি নিউজ পেপার ইন ইন্ডিয়া কোনটা? তো অ্যান্সার হবে সংবাদ প্রভাকর। অ্যান্সার হবে কি? সংবাদ প্রভাকর হলো ভারতের প্রথম বাংলায় লেখা প্রতিদিনের নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার। এবং এটার ফাউন্ডার কে ছিল, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, তো মাথায় রাখবে এর ফাউন্ডার ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তা। ঈশ্বরচন্দ্র গুপ্তা। চলে আসো পরের কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি নিউজিল্যান্ডের রাজধানী? তো নিউজিল্যান্ডের রাজধানী কোনটা? নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়েলিংটন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিংস্টন কার রাজধানী? কিংস্টন হলো জামাইকা। জামাইকা থেকে তোমরা রিলেট করো, জামাইকার সব থেকে ফেমাস কে? হুসেন বোল্ট, যে বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত সব থেকে ফাস্টেস্ট রানার। তো জামাইকার ক্যাপিটাল কি? জামাইকার ক্যাপিটাল হলো কিংস্টন। তারপরে স্যান্টিয়াগো কার ক্যাপিটাল? স্যান্টিয়াগো হলো চিলি, চিলির ক্যাপিটাল হলো স্যান্টিয়াগো। আর আসুনসিয়ান হলো কার ক্যাপিটাল? আসুনসিয়ান হলো প্যারাগুয়ের ক্যাপিটাল হলো আসুনসিয়ান। চলে আসো পরের কোশ্চেন। এ হাউস অফ মিস্টার বিশ্বাস গ্রন্থটি লিখেছেন কে? তো এই গ্রন্থটা লিখেছেন VS নাইপাল। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া এনার লেখা আরো আদার গ্রন্থগুলোর মধ্যে দুটো মাথায় রাখবে বিশেষ করে, এ বেন্ড ইন দ্য রিভার, আরেকটা মাথায় রাখবে অ্যান এরিয়া অফ ডার্কনেস, আরেকটা এখান থেকে রিলেট করিয়ে দিচ্ছি, এ মিলিয়ন মিউটিনিস নাও। তো এই চারটে গ্রন্থ কার লেখা? লেখা হলো VS নাইপালের। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন।
সংগ্রামী জীবন এবং সংগ্রামহীনতা হলো মৃত্যু। এই উক্তিটা কে করেছেন স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেছেন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউটটা পরবর্তী ক্লাসে হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।